আর এরপর এটা অনেকটা কি হিসেবে কাজ করছে, প্রসপেক্টাস হিসেবে কাজ করছে। কিন্তু জিনিসটা যেহেতু রবীন্দ্রনাথ লিখছেন, সেটা দেখা গেছে আজ থেকে 100 বছর পরে এসেও জিনিসটা সত্য। মানে আমাদের দেশে এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে এইভাবেই পড়ালেখা করানো হয়, যেটা ঠিক না। কিভাবে পড়ালেখা করানো উচিত এবং ইস্টার্ন ইউনিভার্সিটির সাথে ওয়েস্টার্ন ইউনিভার্সিটির কি ধরনের পার্থক্য আছে সেটা নিয়েই, তার কি ধরনের এক্সপেকটেশন এবং কি হওয়া উচিত সেটা নিয়ে তিনি একটা লেখা লিখছেন। সেই লেখাটাই এইখানে অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি এই নামে তোমার কি করা হয়, যে তোমার ছাপানো হয়, এবং তার কিছু অংশ আমাদের জন্য বইতে তুলে ধরা হয়েছে। আমরা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস পড়ছি না, আমরা সরাসরি প্যাসেজটাতে চলে যাচ্ছি। এই প্যাসেজটা একটু ল্যান্দি, আমাদেরকে একটু ধৈর্য নিয়ে পড়তে হবে। এবং তোমাদেরকে আমি প্রথম একটা ক্লাসে বলে দিয়েছিলাম যে ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে দেখা যাবে যে অনেক ল্যান্দি একটা প্যাসেজের প্রথম 3টা প্যারা তোমাদেরকে তুলে ধরলো, কিন্তু কোয়েশ্চেন আনসার করা হচ্ছে 6 নাম্বার এবং 7 নাম্বার প্যারা থেকে, মানে যেটা প্রশ্নে নাই। এখন তুমি বলতে পারো এইভাবে কেন? যদি কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে উদ্দীপক একটা তুলে দিল, কিন্তু প্রশ্ন করা হচ্ছে বইয়ের ভিতর থেকে, উদ্দীপক আছে যে মোমের আলোয় পড়ালেখা করছেছো কিনা, আর তোমাকে প্রশ্ন করা হলো যে মোম তৈরির কার্যপ্রণালী লিখো, এটা কি উদ্দীপকে আছে? নাই, এটা তুমি বই থেকে শিখছো। ঠিক একইভাবে ফার্স্ট পেপারে যে প্যাসেজ গুলো আছে, স্যারদের এক্সপেকটেশন থাকে যে তোমার প্যাসেজ সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে। এই জন্য দেখা যাবে প্যাসেজের মাঝামাঝি 2টা প্যারাগ্রাফ তুলে দেওয়া হলো, কিন্তু তোমাকে প্রশ্ন করা হচ্ছে প্যাসেজের প্রথম প্যারাগ্রাফ এবং প্যাসেজের শেষ প্যারাগ্রাফ থেকে। এরকম হতে পারে। কাজে আমাদেরকে এমন ভাবে পড়তে হবে যাতে পুরো প্যাসেজ সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকে। এই প্যাসেজটা শুরু করছি। দেখো, ইউনিভার্সিটিস, তোমাদের বান্ধবী মারিয়া মাত্র এখন অ্যাডমিট হচ্ছে। আচ্ছা, সে জয়েন করুক, দেখি আমি একসাথে শুরু করব, হয়তো আর 10 সেকেন্ড। আর এমনিতে তোমরা যারা জয়েন করে আছো, আমি যদি কখনো এমন হয় যে তুমি ক্লাসের মাঝখানে জয়েন করছো, এখন কি হবে, আগের অংশটা তো তুমি পাবে না। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তোমরা লাইভ ক্লাস করো বা ভিডিও ক্লাস করো, যে ধরনের ক্লাসই হোক না কেন, সেটা আমি রেকর্ড করে রাখি এবং ওই ক্লাসটা অবশ্যই আপলোড করা হবে। কাজেই কোনো কারণে তুমি যদি মাঝখানে 5 মিনিটের জন্য ডিসকানেক্ট হয়ে যাও, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। Universities should never be made into mechanical organizations for collecting and distributing knowledge. শুধুমাত্র নলেজ কালেক্ট করার জন্য এবং সেটা ডিস্ট্রিবিউট করার জন্য কোনো ধরনের মেকানিক্যাল অর্গানাইজেশন হবে না ইউনিভার্সিটিস গুলো। Through them, ইউনিভার্সিটির মাধ্যমে, the people should offer their intellectual hospitality. মানুষজন তাদের বুদ্ধিভিত্তিক যে আতিথেয়তা সেটা বাকিদের সামনে তুলে ধরবে। এটা কেমন আমি এক্সপ্লেন করব। Their wealth of mind to others, তাদের মনের যে সম্পদ সেটা তুলে ধরবে, and earn their proud right in return to receive gifts from the rest of the world. এবং তার পরিবর্তে এটা তাদের অধিকার হয়ে দাঁড়াবে যে বাকিদের থেকে গিফট রিসিভ করা। যেমন এখানে তোমরা যারা আছো, এর মধ্যে মারিয়া হচ্ছে গাজীপুর থেকে, ইলোরা হচ্ছে বরিশাল থেকে, সরওয়ার চিটাগং থেকে, ঠিক আছে। আবার চিটাগং এর ডিফারেন্ট জায়গা আছে, ধরো হচ্ছে সরওয়ার হচ্ছে চিটাগং শহর থেকে, আমি হলাম গ্রাম অঞ্চল থেকে। এখন আমি যদি হঠাৎ করে এখানে নুশাকে বলি যে তুমি গাজীপুর, বরিশাল, ঢাকা, চিটাগং এই 4টা জায়গার কালচারগুলি শিখে আসবা, সেটা যে কারোর জন্য অনেক বেশি টাফ হবে। কিন্তু আমি যদি তোমাদের প্রত্যেককেই বলি তোমরা নিজ নিজ অঞ্চলের যে সুপারস্টিশিয়াস বিলিফ বা নিজ নিজ অঞ্চলের যে গ্রাম্য খেলা এবং নিজ নিজ অঞ্চলের যে মানে পপুলার জিনিস, এগুলা নিয়ে আমাকে নেক্সট ক্লাসে বলবা। এই ক্ষেত্রে যেটা হবে, যেমন ধরো দায়ান, সে তার বাবা মার কাছে জিজ্ঞেস করবে যে এখানে কি পপুলার, তাহলে তার কাছে জিনিসটা জানা অনেক সহজ। আবার আমি আমার গ্রামাঞ্চলের ব্যাপারগুলি জেনে আসবো, আমার জন্য সহজ। পরবর্তীতে ক্লাসে আমি যেটা করলাম, এবার ইলোরাকে বললাম যে তুমি বরিশাল সম্বন্ধে বলো, বরিশালের কোন জিনিসটা পপুলার বা কি ভালো লাগে, সুপারস্টিশিয়াস বিলিফ গুলো কি কি সেটা নিয়ে বলো। সে এটা নিয়ে যখন বলবে, আমি যদিও বরিশাল সম্বন্ধে জানি না, কিন্তু সে যখন বলবে একটা অথেন্টিক সোর্স থেকে যখন জিনিসটা জানবো, তখন সেটা আমার মাথায় গেঁথে যাবে। তাহলে একই সাথে আমি চিটাগংইয়ান কালচারটা জানি, বরিশালেরটাও শিখলাম। এরপর আমি মারিয়াকে বলতে বললাম, তাহলে মারিয়া যখন গাজীপুরেরটা বললো, তখন একই সাথে ইলোরা এখন বরিশালেরটাও জানে, গাজীপুরেরটাও জানে।
আমি বরিশাল, গাজীপুর এবং চিটাগং একটা জানি। তাহলে প্রত্যেকেই নিজ নিজ মনের যে সম্পদ সেটা বাকিদের সামনে তুলে ধরবে, সেটা তারা অফার করবে, এবং এর পরিবর্তে বাকিদের যে নিজ নিজ মনের মনস্তাত্ত্বিক যে সম্পদ বা ব্যাপারগুলি আছে সেগুলো আমাদের সামনে তুলে ধরা, সেটা আমাদের পাওয়াটা রাইট। এবং এইভাবে যদি আমরা গিফট আদান প্রদান করি, এইভাবে যদি লেখাপড়াটা করি, সেটাই হচ্ছে লেখাপড়ার অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম। কোথায়? ইউনিভার্সিটিতে। এই কথাটাই রবীন্দ্রনাথ বলছে। তারপর কি বলছে দেখো, বাট ইন দ্য হোল লেন্থ এন্ড ব্রেথ অফ ইন্ডিয়া, কিন্তু সমগ্র ইন্ডিয়া জুড়ে, দৈর্ঘ্য এবং প্রস্থ বলতে সমগ্র ইন্ডিয়া বুঝিয়েছে, there is not a single university established in the modern time where a foreign or an Indian student can properly be acquainted with the best products of the Indian mind. যেখানে একজন বিদেশি তো বিদেশি, একজন ইন্ডিয়ান স্টুডেন্টকেও কি করানো হয় না, ইন্ডিয়ান যে কালচার তার সাথে ভালোভাবে পরিচিত করানো হয় না। মানে যার বাড়ি চিটাগং, তাকে যদি চিটাগনিয়ান কালচারের সাথে পরিচিত করানো না হয়, তাহলে সে সত্যিকার অর্থে কোনো কিছুই শিখবে না। তো ইন্ডিয়াতে এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে ইন্ডিয়ান কালচারটা শেখানো হয়। ফর দ্যাট, এই জন্য মানে কালচার শেখার জন্য we have to cross the sea, আমাদেরকে সমুদ্র অতিক্রম করতে হয়, মানে ফরেন কান্ট্রিতে যেতে হয়, সেটা বোঝাচ্ছে। and knock at the doors of France and Germany, এবং ফ্রান্স বা জার্মানির দরজাগুলো নক করতে হয়। যেমন এই যে আমরা বলি কিন্ডারগার্টেন স্কুল, কিন্ডারগার্টেন কথাটাই আসছে কিন্তু জার্মান থেকে, মানে আমাদের লেখাপড়ার যে সংস্কৃতি সেটা পুরোপুরি জার্মান এবং ফ্রান্স নির্ভর। educational institutions in our country আর ইন্ডিয়াস আর্ম বোল অফ নলেজ, এবং আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো অ্যাকচুয়ালি কি, ভারতের জ্ঞানের ভিক্ষার থালা। আমরা জ্ঞান খুঁজতে, জ্ঞানের ভিক্ষা নিতে বাইরের দেশে যাই, এবং এর ফলে কি হয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দে লোয়ার আওয়ার ইন্টেলেকচুয়াল সেলফ রেসপেক্ট। যে প্রতিষ্ঠানগুলি বাইরের দেশে ভিক্ষা খুঁজতে যায়, ওই প্রতিষ্ঠানের সদস্য হিসেবে আমাদের সেলফ রেসপেক্টটা কি হয়ে যায়, অনেক বেশি লো হয়ে যায়। এবং এই প্রতিষ্ঠানগুলো কি করে, they encourage us to make a foolish display of decorations composed of borrowed feathers, এবং এই যে borrowed feathers গুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে কি করতে বলে, একটা ডেকোরেট করতে বলে, আমাদেরকে ওইটাই শো করতে বলে। যেমন আমাদের দেশের বেশিরভাগ ইংরেজি টিচারদের কথাবার্তা হলো, তোমাকে আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট পারতে হবে। এখন তুমি নিজেই খেয়াল করো, ইংলিশটা ছিল শুধু ব্রিটিশদের, এখন আমেরিকানরা সেটাকে তাদের মতো করে বলতে বলতে আমেরিকান অ্যাকসেন্ট সেটা পপুলার হয়ে গেছে, অস্ট্রেলিয়ানরা বলতে বলতে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট সেটা পপুলার হয়ে গেছে, তাহলে ইন্ডিয়ানরা বলতে বলতে ইন্ডিয়ান যে অ্যাকসেন্ট সেটা অবশ্যই পপুলার হওয়ার কথা। কেন হয়নি? কারণ আমরা সবসময় বাকিদেরকে ফলো করি, আমাদের নিজস্ব যে একটা হতে পারে এটা আমাদের মাথায় কখনো আসে না, আমরা ওভাবে চিন্তাই করি না, না তোমাকে আমেরিকান অ্যাকসেন্টটাই আনতে হবে, ব্রিটিশ অ্যাকসেন্টটাই আনতে হবে। তাহলে আমাদেরকে এরকম বোকার মতো ফলো করতে বলে, এবং তাদের যে পালক সেগুলা নিয়ে চলতে বলে। এর পরের অংশ, এটা ব্যাখ্যা করার আগে একটা গল্প বলা দরকার। সেটা হচ্ছে, ধরো মুসলমানদের ভিতর অনেকগুলো দল, সুন্নি, শিয়া, ওহাবি, প্রত্যেকে মনে করে যে তারটা সেরা। সুন্নিরা বলে যে না আমরাই সেরা, আমরাই শুধু জান্নাতে যাব। শিয়ারা বলে যে না আমরা যেটা বিশ্বাস করি সেটাই। ওহাবিরাও সেম। আবার যেসব মুসলমান যারা ধরো মাজার বিশ্বাস করে তাদের বিশ্বাস এক ধরনের, যারা বিশ্বাস করে না তাদের বিশ্বাস আরেক ধরনের। যে বিশ্বাস করে সে মনে করে যে আমি সঠিক, যে বিশ্বাস করে না সে মনে করে আমি সঠিক। এখন যে বিশ্বাস করে সে যখন বুঝতে পারলো যে তাদের গ্রামাঞ্চলে যেটা সিজদা দেওয়া হয়, যেটা তারা তাজিমি সিজদা বলে, সেটা পুরোপুরি ভুল একটা ধারণা, সেটা জানতে পারার পর যারা এটা বিশ্বাস করে না সে কি তাদের কাছে গিয়ে ছুটে গিয়ে বলবে যে না ব্যাপারটা এরকম না আমি জানতে পারছি, নাকি নিজেকে নিজে শুধরিয়ে নিবে? সে নিজেকে নিজে শুধরায় নিবে। ঠিক একইভাবে আবার যারা মাজার বিশ্বাস করে না তারা যখন জানতে পারলো না জিয়ারত করলে কোনো সমস্যা নাই, সে কি এখন দৌড়ে গিয়ে যারা মাজার বিশ্বাস করে তাদেরকে গিয়ে বলবে না জিয়ারত করলে কোনো সমস্যা নাই? না, সে এইভাবে বলবে না। সে কি করবে, সে নিজেকে নিজে শুধরিয়ে নিবে। ঠিক আছে, এই কথাটা এখানে বলছে এই লাইনগুলোতে। দেখো, man's intellect has a natural pride in its own aristocracy, মানুষের যে নিজস্ব একটা আভিজাত্য, এই যে মাজার বিশ্বাস করা বা বিশ্বাস না করা, বা আমি নোয়াখালীর, আমি চিটাগং এর, আমি বরিশালের, এই যে আভিজাত্য, সেটার উপর তার একটা কি ন্যাচারাল প্রাইড আছে, এটা নিয়ে তার একটা অহংকার আছে। which is the pride of its culture, সেটা হচ্ছে নিজের সংস্কৃতি নিয়ে অহংকার করা। সংস্কৃতি বলতে কি বুঝো? সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পার্থক্য কি, বা সংস্কৃতি বলতে কি বুঝো, সভ্যতা বলতে কি বুঝো?
আমরা যা করি তাই আমাদের সংস্কৃতি, যাই করি, গান করি সেটা আমাদের সংস্কৃতি, কথা বলি সেটা আমাদের সংস্কৃতি। এখন যে অনলাইন ক্লাস করতেছি, দিস ইজ দ্য অনলাইন ক্লাস কালচার। ঠিক আছে, যা করি, যা কিছু করি সব আমাদের সংস্কৃতি, এবং আমাদের যা কিছু আছে তা আমাদের সভ্যতা। ঠিক আছে, সহজ ভাষায়। আচ্ছা, এখন মানুষ কি করে? প্রত্যেক মানুষ তার নিজ নিজ কালচার নিয়ে অহংকার করে, সে যা করে তা নিয়ে অহংকার করে। এবার একটা ব্যাপার দেখো, কালচার অনলি অ্যাকনলেজেস দ্য এক্সেলেন্স, এবং কালচার কি করে? শুধুমাত্র চমৎকারিত্বটাকে স্বীকার করে, নিজ নিজ ভালো জিনিসটাকে সে শুধু দেখায় এবং সেটাই স্বীকার করে। এবং এটার একটা ক্রিটিসিজম আছে, সেটা কোন রকম? হুজ ক্রিটিসিজম ইজ ইন ইটস ইনার পারফেকশন, নট ইন এনি এক্সটার্নাল সাকসেস। এবং তার যে ক্রিটিসিজম সেটা সবসময় ইনার পারফেকশন, মানে ভেতরে ভিতরে নিজেকে পারফেক্ট করে নেওয়া, কোন ধরনের এক্সটার্নাল সাকসেসের উপর সেটা ডিপেন্ড করে না। এই যে কেউ একজন মাজার বিশ্বাস করে কিন্তু সিজদা ভালো না এটা জানার পর সেটা এখন আর বলে বেড়াবে না, সে নিজেকে নিজে পারফেক্ট করবে, ইনারলি পারফেক্ট করবে, যাতে পরবর্তী জেনারেশন দেখে যে না, এখানে মাজার বিশ্বাস করলেও সিজদা দেওয়া যায় না। আর যারা মাজার বিশ্বাস 100% করে না, সে যখন জানতে পারলো জিয়ারত ব্যাপারটা সমস্যা নাই, কারণ মানুষ মদিনাতে যাচ্ছে জিয়ারত করতে, তার কাজে কোন একটা বিখ্যাত মানুষের ক্ষেত্রে আমরা জিয়ারত করতে পারি, সে এটাকে নিজে নিজে পারফেক্ট করে নিবে, সে এটা কাউকে বলে বেড়াবে না। তাহলে এটা কোন ধরনের এক্সটার্নাল সাকসেসের উপর ডিপেন্ড করে না বা এরকম কোনো কিছু নয়, এটা একটা ইনার পারফেকশন। এতটুকু বুঝছি কিনা? এতটুকু যদি বুঝে থাকি, এর পরের অংশের জন্য আবার একটা গল্প বলতে হবে। ঠিক আছে, এই প্যারাটা বোঝানোর জন্য এখানে দুইটা গল্প আছে, কারণ গল্পগুলি যদি বলি তাহলে ব্যাপারটা ভালো বুঝবা। এখানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দায়ানকে, কারণ দায়ান মাঝে মাঝে আনমিউট হয়ে যাচ্ছে, তো দায়ানকে নিয়ে গল্পটা বলি। ধরো দায়ান, সে পছন্দ করে জরিনাকে। জরিনা হচ্ছে চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে, আর দায়ানরা মধ্যবিত্ত। দায়ানের বাবা সবার খুব পরিচিত, তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন না পলিটিক্যাল সায়েন্স, কোন সাবজেক্ট দায়ান? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট হেড চিটং কলেজের। আচ্ছা, যাই হোক, আমরা পড়ায় আসি। তো দায়ান পছন্দ করে জরিনাকে। জরিনার বাবা চৌধুরী সাহেব ব্যাপারটা জানতে পারার পর তিনি দায়ানকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বলল কি, আমার একমাত্র মেয়ে, তুমি ওর কথা ভুলে যাও, আমি তোমাকে 20 লাখ টাকা দিব। দায়ান বলল যে 20 লাখ, 2 কোটি টাকা দিলেও তো আমি কখনো এই ব্যাপারে রাজি হব না। এটা বলে দায়ান চলে আসতেছে, কিন্তু চৌধুরী সাহেব ডেকে পাঠাইছে, এই যে আমাদের সাহেব চৌধুরীর মতো চৌধুরী সাহেব আর কি। এটা শুনতে পারার পর দায়ানের মা খুব টেনসড হয়ে খুব দ্রুত দৌড়ে বের হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে চৌধুরী সাহেবের বাসার দিকে যাচ্ছে। এই সময় একটা ছোট অ্যাক্সিডেন্ট ঘটলো এবং দায়ানের মাকে হসপিটালাইজড করা হলো। হসপিটালাইজড করার পর দায়ানের মা, মানে ডাক্তার বললো কি, এখনই অপারেশন করাতে হবে, আপনার 14 লাখ টাকা লাগবে। সাথে সাথে 14 লাখ টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারছে না দায়ান, সাথে সাথে আবার কি করলো, জরিনার বাপের কাছে গেল, ঠিক আছে 20 লাখ টাকা দেন। সে ওইটা নিয়ে আসছে কেন? মায়ের চিকিৎসার জন্য। ঠিক আছে, এটা একটা রিজন হতে পারে। আবার ধরো, এটা হচ্ছে দায়ানের আমি মহৎ যে ক্যারেক্টার সেটা তুলে ধরলাম, যেটা দায়ান মোটেই না। দায়ানের যে অ্যাকচুয়াল ক্যারেক্টার সে অনুযায়ী চৌধুরী সাহেব দায়ানকে ডেকে পাঠালো, ডেকে পাঠায় বললো যে 20 লাখ টাকা দিব, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। তখন দায়ান বললো 20 লাখ, 2 লাখ দিলেও তো ছেড়ে দিতাম, দেন। সে 20 লাখ নিয়ে চলে গেল। এখন দুটো ক্ষেত্রেই দেখো, দায়ান যখন 20 লাখ টাকাটা নিয়ে জরিনাকে ছেড়ে দিল, সে কি কখনো আর জরিনার সামনে চোখ তুলে তাকাইতে পারবে? তার যদি মান সম্মান থাকে, পারবে না। আবার ধরো, যখন মায়ের চিকিৎসার জন্য সে টাকাটা নিয়ে চলে গেল, সেক্ষেত্রেও দায়ানের সাথে যখন জরিনার দেখা হবে, তখন জরিনা দায়ানকে কি বলবে? তুমি আমায় বলতে, আমি রক্ত বিক্রি করে টাকা দিতাম, তুমি কেন বাবার থেকে চাইতে গেলে বা এইভাবে কেন নিলে? তাহলে সে বাধ্য হয়ে টাকাটা নিক বা সে লোভে পড়ে টাকাটা নিক, যেভাবেই নিক না কেন, সে জরিনার সামনে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। ঠিক আছে, ঠিক একই ভাবে আমাদের দেশে যখন ইংরেজরা শাসন করত, এমন দেখা গেছে যারা ইংরেজি শিখতেছে তারা ভালো চাকরি পাচ্ছে, ভালো বেতনের চাকরি পাচ্ছে, যারা ইংরেজি শিখতেছে না তারা ভালো বেতনের চাকরি পাচ্ছে না।
এখন কারো ফ্যামিলি মেম্বার বেশি হওয়ার কারণে সে বাধ্য হয়ে ইংরেজি শিখতেছে ভালো জব পাওয়ার জন্য, অথবা কেউ কেউ জাস্ট টাকা বেশি এটা দেখেই স্বাভাবিক লোভে পড়ে সে বাধ্য হয়ে ইংরেজি শিখতেছে, বাংলা বাদ দিয়ে ইংরেজি মিডিয়ামে চলে যাচ্ছে টাকা বেশি পাওয়ার জন্য। যে কারণেই তুমি যাও না কেন, তুমি কি এখন ইংরেজদের সামনে আমার বাংলা সাহিত্য সেরা এটা নিয়ে তুমি কি করতে পারবা, প্রাউড ফিল করতে পারবা? তুমি যেটা করতে চাও তারা বলবে কি, তাহলে ইংরেজি শিখতেছো কেন? ঠিক আছে, তাহলে আমাদের কালচার নিয়ে আমরা অহংকার করি এবং এটার ইনার পারফেকশন নিয়ে চিন্তা করি, মানে এটা এখন বাংলা নিয়ে চিন্তা করো, বাংলার এই সমস্ত কিছু আমরা দেখি। কিন্তু when this pride comes, কিন্তু যখন এই অহংকারটা হোঁচট খায় to some compulsion of necessity, কোনো একটা বাধ্যবাধকতার কাছে, ওই যে মা অ্যাক্সিডেন্ট করছে এরকম কোনো কিছু, or lure of material advantage, অথবা পার্থিব কোনো কিছু পাওয়ার লোভে, ওই যে টাকার কথা শুনে লোভে নিয়ে নিল, সেটা যেভাবেই হোক না কেন এই অহংকারটা যখন হোঁচট খায়, it brings humiliation to the intellectual man, এটা ওই ইন্টেলেকচুয়াল ম্যানের জন্য কি নিয়ে আসে? অপমান নিয়ে আসে। যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে ইংরেজি শিখতে বাধ্য করে এবং বলে যে ইংরেজি শিখতে হবে, তখন সেটা আমি ওই বিশ্ববিদ্যালয়ে পড়তেছি দেখে বাধ্য হয়ে শিখি, অথবা আমি নিজেই ওই বিশ্ববিদ্যালয়ে গেছি ইংরেজি শেখার জন্য, যেটাই হোক না কেন সেটা আমার জন্য অপমানই নিয়ে আসে। আমি আর আমার কালচার নিয়ে ইংরেজদের সামনে কি করতে পারবো না, অহংবোধ বা কোনো ধরনের প্রাউড ফিল করতে পারবো না। মডার্ন ইন্ডিয়া, আধুনিক ইন্ডিয়া, থ্রু আর ভেরি এডুকেশন, তার এই শিক্ষার মাধ্যমে has been made to suffer this humiliation, তারা আমাদেরকে এই অপমানটা সাফার করতে বাধ্য করছে। Once she herself provided her children with a culture, একসময় সে তার চিলড্রেনদেরকে, চিলড্রেন বলতে ভারত মাতা বলে না, তাহলে ভারতের পপুলেশন তার তো সন্তান, তাহলে সে তার সন্তানদেরকে এমন একটা সংস্কৃতি শেখাতো which was the product of her own ages of thought and creation, যেটা ছিল তার নিজের চিন্তা চেতনা এবং নিজের সৃষ্টি। এই যে আমরা মহাভারত পেলাম, এই সমস্ত কিছু, তাহলে সমস্ত কিছুই তাদের নিজের চিন্তা চেতনা, নিজেদের সৃষ্টি। but it has been thrust aside, কিন্তু এটাকে এখন একপাশে নিক্ষেপ করা হয়েছে। থ্রাস্টের সিনোনিম বলতে পারি থ্রোন, ঠিক আছে, এটাকে এখন একপাশে নিক্ষেপ করা হয়েছে। and we are made to tread the mill of passing examinations, এখন আমরা কি করি, আমরা এখন এক্সামিনেশন বা পরীক্ষায় পাশ করার সুতা বুনতে থাকি, not for learning anything, কোনো কিছু শেখার জন্য নয়, but for notifying that, শুধুমাত্র দেখানোর জন্য, we are qualified for employments under organizations conducted in English, আমরা সেসব অর্গানাইজেশনের আন্ডারে কাজ করার যোগ্য যেগুলো ইংরেজিতে পরিচালিত হয়। শুধুমাত্র এটা নোটিফাই করার জন্য আমরা এখন পরীক্ষায় পাশ করে থাকি, আমরা কোনো কিছু শেখার জন্য পাশ করি না। এবং এর ফলে কি হচ্ছে, our educated community is not a cultured community but a community of qualified candidates, আমাদের যে শিক্ষিত সম্প্রদায় তারা সত্যিকার অর্থে সংস্কৃত মনা কোনো সম্প্রদায় নয়, তারা হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট, যোগ্য প্রতিদ্বন্দ্বী বলতে পারি, মানে যারা জয়েন করতে পারবে এরকম ক্যান্ডিডেট। ক্যান্ডিডেটের অ্যাপ্রোপ্রিয়েট বাংলাটা কি আমি ভুলে গেছি, ক্যান্ডিডেট প্রার্থী, যোগ্য প্রার্থী। আচ্ছা, এখন কি সমস্যাটা হচ্ছে দেখো, যখন দেখা গেল যে একটা এলাকায় কিছু বাংলা শিক্ষিত আছে, ধরো টোটাল 100 জন মানুষ যারা জব করার মতো, তার মাঝে ধরো 50 জন আছে যারা শিক্ষিত, বাকি 50 জন অশিক্ষিত। যারা অশিক্ষিত তারা মুচির কাজ করছে, কামার কুমোর এইসব কাজ করতেছে, থাকুক। যে 50 জন শিক্ষিত, ওখান থেকে 3 জন ইংরেজি মিডিয়ামে ভর্তি হলো, এবং দেখা গেল যে পরবর্তী বছর থেকে তারা বেতন পাচ্ছে 10,000 করে, আর যারা বাংলা মাধ্যমে ছিল তাদের বেতন 2,000, সরি তাদের বেতন ধরো 5,000, আর যারা এমনিতে অশিক্ষিত তারা ইনকাম করছে 2,000 এর মতো। এখন এটা দেখার পর এর পরবর্তী জেনারেশনে যাওয়ার পর দেখা হলো 200 জন মানুষ হয়েছে, তার মধ্যে 100 জন কামার কুমোর, বাকি 100 জনের ভিতর 30 জন ইংলিশ মিডিয়ামে চলে গেছে, 70 জন বাংলা মিডিয়ামে। ওই 30 জনের বেতন ততদিন তো টাকার অ্যামাউন্টের ইয়াটাও বাড়তেছে, ওই 30 জনের বেতন 20,000, বাকি 70 জনের বেতন 10,000, আর বাংলা মিডিয়ামদের বেতন 5,000, সরি যারা অশিক্ষিত তারা 5,000 টাকা ইনকাম করতেছে। এটা দেখার পর যে এত বেশি টাকা, পরবর্তী জেনারেশনের 500 জন মানুষের 250 জন ধরলাম অশিক্ষিত, বাকি যে 250 জন তার মধ্যে 50 জন বাংলা মিডিয়ামে আছে, 200 জন ইংলিশ মিডিয়ামে।
এখন তারা যখন জব করতে গেল তখন দেখা গেল ওরা বলতেছে কি এবার জব ফিল্ড খালি আছে মাত্র 100টা। তাহলে 100 জন ইংলিশ মিডিয়াম তারা জব পাচ্ছে, যারা বাংলা মিডিয়াম তাদের জব ফিল্ড তো খালি আছে, তাদের তো মানুষ এমনিতেই কমতেছিল। তাহলে ওখানে জব পাইলো 50 জন। তাহলে 50 জন বাংলা মিডিয়াম তারা ইনকাম করছে 20,000, 100 জন ইংলিশ মিডিয়াম তারা ইনকাম করছে 50,000, যারা কম শিক্ষিত বা অশিক্ষিত বা লেখাপড়া করে নাই তারা ইনকাম করতেছে 10,000। কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে 50,000 টাকা দামের চাকরি করার কথা, তারা এখন জব না পেয়ে তারা ইংলিশ মিডিয়ামে করতে পারছে না কারণ জব ফিল্ড খালি নাই। বাংলা মিডিয়ামে করতে পারছে না কারণ তারা বাংলা মিডিয়ামদের মতো যোগ্য না। আবার অশিক্ষিতের মতো ওখানেও জয়েন করতে পারছে না কারণ এত কষ্ট করে লেখাপড়া করছে এই কাজ করার জন্য। তাহলে তাদের অবস্থা আরো বেশি খারাপ। এখন তারা যখন কর্তৃপক্ষের কাছে যাচ্ছে তখন কর্তৃপক্ষ কি বলবে, আমি তো তোমাকে ইংলিশ মিডিয়ামে পড়তে বলছিলাম। মানে ব্যাপারটা এরকম, ধরো ইলোরা এবং মৌ তারা একই এলাকায় থাকে এবং সেখান থেকে কলেজে যায়। কলেজে যাওয়ার সময় মৌ প্রথমে রিক্সায় উঠে কিছু দূর যাওয়ার পর তারপর ইলোরাকে কল দেয়, ইলোরা তার বাসা থেকে নেমে আসে, নেমে আসার পর এক রিক্সায় করে তারা কলেজে যায়। এটা প্রতিদিনকার নিয়ম। এখন ফিজিক্স যেদিন পরীক্ষা, ফিজিক্স পরীক্ষা বলতে তোমার ধরো একটা ল্যাব টেস্ট ছিল যেখানে মাস্ট জয়েন করতে হবে। ওই দিন পরীক্ষার সময় নর্মাল নিয়ম অনুযায়ী তাদের যদি 10টায় ক্লাস থাকে, মৌ ঠিক 9:30টার ভিতর ইলোরার বাসার সামনে গিয়ে দাঁড়ায়। তো এই দিনও ঠিক 9:30টার সময় ইলোরার বাসার সামনে গিয়ে দাঁড়ালো এবং কল দিল। প্রথমে কল দেওয়ার সাথে সাথে কেউ কোনো ধরনের রিসিভ করে নাই, তো মনে করছে হয়তো ইলোরা এখনো ফ্রেশ হচ্ছে বা আসতেছে এরকম কিছু। 2 মিনিট দেরি হয়ে যাওয়ার পর সে আবার কল দিল। কল দেওয়ার পর দেখা গেল কি যে ইলোরা কেটে দিছে, তার মানে হয়তো খুব তাড়াহুড়ায় আছে, হতে পারে হয়তো বের হচ্ছে বা একটু নাস্তা করে নিচ্ছে এরকম কোনো কিছু। এটা ভেবে মৌ আরো কিছুক্ষণ বসে থাকলো। বসে থাকার পর প্রায় 5 মিনিট হয়ে গেছে, এর চেয়ে আর একটু দেরি হলে লেট হয়ে যাবে। তারপরেও কখনো যদি এরকম হয় নাই, মৌ আরো কিছুক্ষণ বসে আবার কল দিল, দেখে এবার টোটাল নো রিসিভ। আচ্ছা, তো এরকম তো হয় না, সে তো না আসলে বলে দিতে পারে যে আসবে না। আরো 3-4 মিনিট লেট, এর থেকে বেশি লেট হলো কলেজে ঢুকতে পারবে না। আবার কল দিল, দেখে কি মোবাইল বন্ধ। এটা দেখার পর সে চলে আসছে, আসার পর কলেজে ঢুকতে গেছে, কলেজে পরীক্ষা দিতে পারে নাই এবং ওই দিন গিয়ে জানতে পারছে তাদের রোল নাম্বার হচ্ছে অড এবং ইভেন। মানে মৌয়ের রোল নাম্বার হচ্ছে ইভেন আর ইলোরার রোল নাম্বার হচ্ছে অড, এবং আজকে যারা ইভেন শুধু তাদের পরীক্ষা হচ্ছে, যাদের রোল নাম্বার অড তাদের পরীক্ষা আগামী দিন। এটা দেখার পর মৌয়ের মেজাজ তো চরম খারাপ, সে চলে আসছে বাসায়। তারপর দিন সে যাওয়ার সময় দেখে কি যে জায়গাতে ইলোরা দাঁড়ায় আছে, এবং অ্যাকচুয়ালি ইলোরার এখানে কি হয়েছে সেটা হচ্ছে ইলোরা জানতো না যে আজকে পরীক্ষা। সে মনে করছে তার যেদিন পরীক্ষা মৌরও একই দিন পরীক্ষা, সেও অড ইভেন ব্যাপারটা জানতো না। সে নর্মাল ক্লাস সেটা মনে করছে এক, আর দ্বিতীয়ত তার প্ল্যান ছিল আজকে মৌকে দই ফুচকা খাওয়াবে। এই প্ল্যান থেকে সে তার মাকে আগে থেকে বলে রাখছিল যে আব্বু থেকে তুমি ইয়া করিও, আমার জন্য 500 টাকা তুলে রাখিও। কারণ সকালবেলা আব্বুও তাড়াতাড়ি চলে গেছে, ওর আম্মুরও মনে নাই, এবং ওর আম্মুর হাতে ওই মুহূর্তে টাকা ছিল না কারণ টাকা এটিএম বুথে। যাই হোক, যখন টাকার কথা বলছে আম্মু বলছে আজকে দিতে পারবে না। এটার কারণে ইলোরার মেজাজ খারাপ, এবং ওই মেজাজ খারাপের কারণে সে যায় নাই, ফোন ধরে নাই, এই সমস্ত কিছু। কারণ এটা তো আবার মৌ জানে না। এখন মৌ যখন জিজ্ঞেস করবে, মৌ যখন বলবে কালকে এরকম করছিস কেন, তোর কেন পরীক্ষা দিতে পারে নাই, তখন ইলোরা কি বলবে, আমি তোকে বসে থাকতে বলছিলাম, আমি বলছিলাম ওয়েট করতে তোকে। এটা হচ্ছে বেসিক হিউম্যান নেচার। সেটা কি, মানুষ তার কারণে, কেউ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তার কারণে হোক বা যে কারণে হোক, সে উল্টা তাকেই ব্লেম করে। আমি কি তোকে বসে থাকতে বলছিলাম, আমি বলছিলাম কল করতে, তুই চলে যাস নাই কেন। এটা হচ্ছে খুব কমন একটা কি বলতে পারি নেচার, এই কথাটাই এখানে বলতেছে। এবার দেখো, আমি এখান থেকে শুরু করি। Meanwhile, the proportion of possible employments to the number of claimants has gradually been growing narrower. তোমার এমপ্লয়মেন্টের যে প্রপোর্শন তার তুলনায় যারা ক্লেমেন্টস তাদের যে নাম্বার, মানে ক্লেমেন্টস এর যে নাম্বার তার থেকে এমপ্লয়মেন্টের যে প্রপোর্শন সেটা ধীরে ধীরে কি হয়েছে, ন্যারো বা
কমে গেছে। এবং আরেকটা জিনিস আরেকবার মনে রাখো, এটা আমি রাইট ফর্ম ভার্বসে পড়াইছি এবং সামনে আরো পড়াবো, তারপরেও মনে রাখো এই যে দা নাম্বার অফ থাকলে ভার্ব সবসময় সিঙ্গুলার। এখানে ক্লেমেন্ট থাকুক বা ক্লেমেন্টস থাকুক কোনো ব্যাপার না, এটা হ্যাজ হবে। কেন? কারণ দা নাম্বার অফ আছে। এই নাম্বার অফ থাকলে ভার্ব প্লুরাল, দা নাম্বার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার। তাহলে এখানে যেটা বলছে যে তোমার চাকরি প্রার্থীর তুলনায় চাকরির সংখ্যা ধীরে ধীরে কমে গেছে, and the consequent disaffection has been widespread, এবং এর ফলশ্রুতিতে যে একটা ডিসঅ্যাফেকশন মানে একটা কি বলতে পারে অসন্তুষ্টি, সেটা সর্বত্র ছড়িয়ে পড়ছে। at last এবং অবশেষে আমি এখানে আছি, at last the very authorities, সেই কর্তৃপক্ষ who are responsible for this, যারা এটার জন্য দায়ী, যারা আমাদেরকে ইংরেজি শিখতে বাধ্য করছে, ঠিক আছে, এবং তাদের কারণে যখন আমরা চাকরি পাচ্ছি না, তারা এখন কি করতেছে? আর ব্লেমিং দেয়ার ভিকটিমস, তারা তাদের ভিকটিমদেরকে ব্লেম করতেছে। তুমি ইংরেজি শিখছো কেন? তুমি বাংলা মিডিয়ামে যাও নাই কেন? আমি বলছিলাম তোমাকে এখানে ভর্তি হতে। such is the perversity of human nature, এটা হচ্ছে হিউম্যান নেচারের পারভার্সিটি, খারাপ দিক। আমরা পারভার্ট বলতে কি বুঝি? বখাটে বা খারাপ। তাহলে এটা হচ্ছে হিউম্যান নেচারের একটা খারাপ দিক। কি সেটা? it wears its own grudge against those it has injured, এটার খারাপ যে ক্ষোভটা আছে, সে ক্ষোভটা ঝাড়ে কার উপর? যে তার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, উল্টা তার উপর ঝাড়ে। তোকে আমি বলছিলাম দাঁড়িয়ে থাকতে, তুই পরীক্ষা দিতে পারছ না, এটা কি আমার দোষ? তুই যাস নাই কেন? তোর পরীক্ষা থাকলে তুই যাস নাই কেন? বোঝা গেছে? ব্যাপারটা হচ্ছে এরকম। এতটুকু পর্যন্ত বুঝছি কিনা? কিরে কেউ কোনো কথা বলে না? ওমা। জি Yes, ভাইয়া। sir. Yes, sir. Yes, sir. ওকে, ঠিক আছে। জি স্যার। In the Bengali language, বাংলা ভাষায় there is a modern maxim, একটা আধুনিক প্রবাদ বাক্য আছে, which can be translated, যেটাকে আমরা ট্রান্সলেট করে বলতে পারি। কি বলতে পারি? he who learns to read and write rides in a carriage and pair, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। in English there is a similar proverb, ইংরেজিতে ঠিক একই রকম একটা প্রবাদ বাক্য আছে, knowledge is power, জ্ঞানী শক্তি। আচ্ছা, আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, এখানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা বেশি দামি, ওয়াটার না লাইফ? তাসপিয়া তুমি মিউট, এই জন্য ওয়ার্ডটা আসে নাই। এমনিতে বলো যে কেউ একজন, ওয়াটার ইজ লাইফ যদি বলি, এখানে দামি কোনটা, লাইফ না ওয়াটার? So life. Life. লাইফ, লাইফটা দামি। তাহলে ওয়াটার ইজ লাইফ, এই সেন্টেন্সটা তো অবজেক্টটা হচ্ছে দামি, ওয়াটারকে লাইফের সাথে তুলনা করা হচ্ছে, ঠিক আছে? ঠিক তেমনি নলেজ ইজ পাওয়ার বললে এখানে পাওয়ারটা বেশি দামি। নলেজ হচ্ছে এক ধরনের পাওয়ার, ঠিক আছে? এখন তুমি বলো, তোমাকে যখন বলা হবে নলেজ ইজ পাওয়ার, মানে নলেজও এক ধরনের পাওয়ার, এবং একটু মোটামুটি টিনেজ এজে আসার পর 12-13 বছর বয়স হওয়ার পর তুমি যখন দেখলা যে বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে আমাদের বদি সাহেব, আমাদের শাহেদ সাহেব, এরা, তো তোমার আর লেখাপড়া করে পাওয়ারফুল হওয়ার দরকার কি? তুমি ওই জাতীয় কোন একটা পন্থা অবলম্বন করলেই তো হয়, হয় না? কারণ নলেজটা তুমি তো পাওয়ারের জন্যই করতেছো। তা আমি যদি এইভাবে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল বা দেশের সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হতে পারি, আমার আর নলেজের দরকার কি? এক। দ্বিতীয়ত আমাকে বলা হচ্ছে কি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। তাহলে লেখাপড়া করতেছি গাড়ি ঘোড়ায় চড়ার জন্য, তো লেখাপড়া করার দরকার কি? আমি যদি ইয়াবা ব্যবসাটা ঠিকঠাক মতো করে ফেলতে পারি, আমার তো গাড়ি ঘোড়ার অভাব হবে না। হবে কি? হবে না তো। তাহলে আমাদেরকে লেখাপড়া করার কথা বলা হচ্ছে গাড়ি ঘোড়ায় চড়ার জন্য, লেখাপড়া করার কথা বলা হচ্ছে এক ধরনের পাওয়ার পাওয়ার জন্য। তাহলে এটার মানে কি? এটার মানে হলো, দেখো, ইট ইজ অ্যান অফার অফ এ প্রসপেক্টিভ ড্রাইভ, এটা একটা ঘুষ দেওয়ার মতো টু দ্য স্টুডেন্ট, স্টুডেন্টকে একটা ঘুষ দেওয়ার মতো। a promise of an ulterior reward which is more important than knowledge itself, মানে একটা পার্থিব পুরস্কার দেওয়ার মতো, এবং তোমাকে এই পুরস্কারটা দেখানো হচ্ছে কি তুমি এটা করলে এটা পাবা। তার মানে তোমাকে আলটিমেটলি বুঝিয়ে দেওয়া হচ্ছে যে লেখাপড়া থেকে গাড়ি ঘোড়াটা ইম্পর্টেন্ট বেশি, এবং লেখাপড়া করলে তোমাকে গাড়ি ঘোড়া পাবা, নলেজটা পাওয়ারের জন্য, তার মানে পাওয়ারটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সত্যিকার অর্থে লেখাপড়ার সাথে ধনী বা গরিব হওয়ার কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে মানসিকভাবে ধনী হওয়া, এই ব্যাপারটা আমাদেরকে বোঝানো হয় না। এবং নলেজ ইজ পাওয়ার বলতে কি ধরনের পাওয়ার, এটা যে এই শক্তি নয় সেটা বোঝানো হয় না, আমাদেরকে কখনো বোঝানো হয় না যে লেখাপড়া ধনী হওয়ার জন্য না, লেখাপড়া চাকরি পাওয়ার জন্য না, লেখাপড়া হচ্ছে নিজের মনস্তাত্ত্বিক ব্যাপারটা বিকশিত করার জন্য,
যাতে আমরা মানুষ হতে পারি, অমানুষ যাতে না থাকি। তো এই ধরনের শিক্ষা না দিয়ে আমাদের লেখাপড়ায় ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, এই যে এই ধরনের একটা প্রসপেক্টিভ ড্রাইভ দেখানো হচ্ছে, মানে আমাদের স্টুডেন্টদের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে লেখাপড়া জিনিসটা অত কিছু না, এটা জাস্ট একটা মাধ্যম যাতে তুমি এই পাওয়ারফুল জিনিসগুলি পেতে পারো। এবং এটার কারণে আমাদের লেখাপড়াটা হয়ে যাচ্ছে মানুষ হওয়ার জন্য নয়, বরং ক্যান্ডিডেট হওয়ার জন্য। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা? যদি এতটুকু বুঝতে পারি, আমি এর পরের প্যারাটা শুরু করব, কিন্তু তার আগে তোমাদেরকে একটু বলি যে আমার সময় আছে আর 2 মিনিট, কাজে আমি এখন স্টপ করছি। ঠিক আবার একই আইডি দিয়ে আবার এন্টার করবা এবং এরপর আবার শুরু করব, কারণ হঠাৎ করে অফ হয়ে গেলে সেটা দেখতে অসুন্দর দেখায়।